ওয়েলকাম টু দুধপাত্রি। এটাই আজকে আমাদের গন্তব্য। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ ডাল লেকে হাউস বোটে বসে টুকটাক কাজ সেরে নেওয়ার ফাঁকেই কাশ্মীর ভ্রমণের শেষ অভিজ্ঞতা ডায়েরির পাতে লিপিবদ্ধ করছি। 24 তারিখ থেকে 28 তারিখ, 5টা দিন 5টা রাত। ভূস্বর্গ আমাকে এবারও হতাশ করেনি। পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ সব জায়গাতেই প্রচুর বরফ পেয়েছি, সঙ্গে স্নোফল অতিরিক্ত পাওনা। আজ সকালে ঘুরে এলাম একটা অফবিট লোকেশন, আর এখানেও হ্যাঁ, সেই অভিজ্ঞতাই আজ লিখতে বসা, যা শুরু হয়েছিল 24 ঘন্টা আগে 27 ফেব্রুয়ারির রাতে আলো ঝলমলে শ্রীনগর শহর থেকে। আর এই আলো ঝলমলে জায়গাটাই শ্রীনগরের বিখ্যাত লাল চক, যা আমার চোখে মেল রোড। সেই আলো ঝলমলে সন্ধ্যের অভিজ্ঞতা শেয়ার করি আজকের পর্বের শুরুতে। শ্রীনগরের লালচক চত্বরে, এটা এখন এখানকার ম্যাল রোডই হয়ে গিয়েছে। কত জ্যাকেট, ব্যাগ সব কিছু বিক্রি হচ্ছে। এটা 600 আর এটা হচ্ছে 900, 1000, 1200, 1400, 800, 900, 600 বিভিন্ন দামের জ্যাকেট রয়েছে। যেরকম দামের আপনি নেবেন। যারা শপিং করতে ভালোবাসেন তারা টাকা গুছান, আর সেই সাথে সঙ্গে একটা খালি ব্যাগও আনবেন, কারণ কাশ্মীর থেকে ফেরার পথে প্রচুর বরফ মিশ্রিত স্মৃতি, আর সেই সাথে কিন্তু প্রচুর কেনাকাটা করে ফিরতে হবে। মানে আগে কাশ্মীরে ঢোকার পরই না, যখন শ্রীনগরে এন্টার করলাম তখনই কীরকম একটা ভয় ভয় লাগতো যে ভাই এ কোথায় এসছি, এ কি আমাদের দেশ, এত নিরাপত্তা কেন। বাট এখন কাশ্মীর ভাই সত্যি বদলে গেছে, সত্যি বদলে গেছে। আর সেই সাথে যারা কাশ্মীর আসতে ভয় পান, আমি বলবো যে টেনশন ফ্রিভাবে নিশ্চিন্ত মনে আপনারা আসুন। কথা দিলাম আপনারা হতাশ হবেন না। ওই ঘন্টাঘরের সঙ্গে এখানে ছবি তুলে সবার মতো এই রাতের এই সন্ধ্যের সাক্ষী হন। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, যারা রিলস বানাতে ভালোবাসেন, তারা এখানে আসুন। এখানে এসে ফটোগ্রাফি করে রিলস বানান। বিশেষ করে নাইট ফটোগ্রাফি দুর্দান্ত হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ক্যামেরায় আমি রাস্তায় একটা লাইটের সামনে দাঁড়িয়ে আর কি ভিডিও করছি। লালচক চত্বরে বিভিন্ন রকম রেস্তোরাঁ, ব্র্যান্ডেড থেকে নন ব্র্যান্ডেড প্রায় সব রকম পোশাকের দোকানই রয়েছে। আমি সন্ধান করছিলাম একটা বিশেষ রঙের জ্যাকেটের, যে অনুসন্ধান শুরু হয়েছিল সেই মানালির ম্যাল রোড থেকে, তা আজকে এসে শেষ হলো এই লালচক মার্কেটে। এটা হচ্ছে লার্জ সাইজ, মিডিয়াম নেই। মিডিয়াম ওই মডেলটার গায়ে লাগানো আছে। বললাম যে ওটাই খুলে দিয়ে দিন, এতক্ষণ ছিল ওটা মডেলের গায়ে, এবার নয় থাকবে রিক্সা প্যাডলারের গায়ে। এটা অনলাইনে দাম বেশি, বাট এখন এখানে ডিসকাউন্ট ছিল, 3500 টাকা হয়ে গেল। এই প্রথম কোনো ট্রিপে এসে আমি এত শপিং করলাম নিজের জন্য, বাট এগুলো আমার লাগবে, কারণ কাশ্মীর থেকে ফিরে গিয়ে আমি আবার নর্থ সিকিম যেতে পারি। আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু ওই হাঁক দিচ্ছে জিওর সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড। তো যারা কাশ্মীর শ্রীনগর বেড়াতে আসছেন তারা কিন্তু এখান থেকে সিম কার্ডও পেয়ে যাবেন। যত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে, আর সেই সাথে কিন্তু এইখানকার লোক সংখ্যা কমছে। যদিও এই মুহূর্তটা ঠিক ট্যুরিস্ট সিজন নয়, সিজনটা শুরু হবে এপ্রিল থেকে। তখন যখন আপনারা আসবেন এপ্রিল, মে বা সেপ্টেম্বর, অক্টোবরে, তখন দেখবেন যে এখানে ভিড় কী লেভেলের হয়। একটা এলসিডি লাগানো রয়েছে, সেই ছবিতে চকচক করছে আমার কালো মুখটা, ক্লান্ত মুখটা। খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা ডেভেলপ করা হয়েছে এবং আরও ডেভেলপমেন্ট হবে। আগামী দিনে যখন আপনারা আসবেন দেখবেন যে এই জায়গা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। সব থেকে সুন্দর লাগছে দোলনাগুলো। দোলনায় সমস্ত আর কি এখানকার লোকেরা বসে আছে বা টুরিস্টরা বসে আছে, ওখানে বসে কিছু কফি টফি খাচ্ছে বা ছবি টবি তুলছে। শ্রীনগর যারা আসছেন তারা কিন্তু অন্তত একবার একটা সন্ধ্যের জন্য লালচকে অবশ্যই আসবেন। কথা দিলাম ভালো লাগবে। এই চত্বরে বেশ কিছু হোটেল রয়েছে। অনেকেই জানতে চান যে আমি অনলাইন হোটেল বা ফ্লাইট কীভাবে বুক করি। আমি কিন্তু এগুলো বুক করার জন্য ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপস। প্রথমত উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, ইজি মাই ট্রিপ, যাত্রা.com, এই যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে, কোথায় ফ্লাইট ভাড়া কতটা কম পড়বে, অর্থাৎ কোথায় ফ্লাইট ভাড়া সস্তা পড়বে, সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে Booking.com, এয়ারবিএনবি, গোআইবিবো, এই সমস্ত যে হোটেল বুকিং ওয়েবসাইট আছে, সেখানে কোথার থেকে বুক করলে হোটেল সস্তা পড়বে, অর্থাৎ কম খরচে বুক করতে পারবো, সেটাও কিন্তু উইগো অ্যাপের মাধ্যমে খুব সহজে কম্পেয়ার করা যায়। আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, নতুন ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও উইগো অ্যাপ যথেষ্ট ব্যবহারযোগ্য। রাস্তার ওপারে ধোঁয়া দেখা যাচ্ছে, আর যেখানে ধোঁয়া সেখানেই শিল্প, খাদ্য শিল্প। भैया चिकन कबाब मिलेगा? চিকেন কাবাব নেই, সরি টিক্কা চিকেন টিক্কা খাতাম। আসতে একটু দেরি করে ফেলেছি। লালচক থেকে যাওয়ার আগে দুটো ইনফরমেশন দিই আপনাদেরকে। লালচকে কিন্তু একটা মার্কেট আছে, লালচকের কাছে একদম পাশে, এটার নাম হচ্ছে মক্কা মার্কেট। এখানে সব সস্তা জিনিসপত্র পাওয়া যায়, মানে শীতের পোশাক টোশাকের কথা বলছি। আপনারা শ্রীনগরে যেখানে থাকুন, আপনারা ডাল লেকের পিছনে থাকুন, ডাল লেকের পাশে থাকুন, হাউস বোটে থাকুন, অটো আছে, টোটো আছে, দুটোই আছে। তো এখানে আসতে পারবেন, এখান থেকে কেনাকাটা করে বা একটা সন্ধ্যে এখানে কাটিয়ে আবারও কিন্তু আপনারা টোটো বা অটো করে ফিরে যেতে পারবেন, কারণ ওখানে টোটো অটো হাঁক দিচ্ছিল যে কোথায় যাবেন। মানে এক কথা, যদি আপনাদের কাছে গাড়ি নাও থাকে, যদি ড্রাইভার আপনাদেরকে এখান থেকে ড্রপ করে দিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রান্সপোর্টেশনের ব্যাপারে, হোটেলে ফিরে যাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না। এইভাবেই কেটে গেল আরও একটা রাত শ্রীনগর শহরে। আজকে 28 ফেব্রুয়ারি 2024।
সেই 16 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলাম, 13 দিন হয়ে গেল আজও বাড়ির বাইরে। কি খাচ্ছি, কি পড়ছি, কি দেখছি, কি ঘুমাচ্ছি কিছুই বুঝতে পারছি না। পরিস্থিতি এমনই হয়েছে যে হোটেলে আছি, সেই হোটেলের মানে বারবার করে ফোন করছে যে ব্রেকফাস্ট শেষ, টাইম পেরিয়ে গেছে, আপনারা এসে ব্রেকফাস্টটা করে নিন। আজকে 28 তারিখ, যা যা রয়েছে ব্রেকফাস্টে তার সব কিছু এখানে লেখা রয়েছে, মানে এখানে ব্রেকফাস্ট ডিনার সব কিছুই লেখা থাকে আগে থেকে। দেখি আমার ভাগ্যে কি লেখা আছে। কি হয় ভাইয়া? মর্নিং মর্নিং, क्या है ব্রেকফাস্ট में? অমলেট, আর আমার জন্য একটাই পড়ে আছে। এখানে আবার রয়েছে লুচি, ওটস রয়েছে, সবজি রয়েছে, উপমা রয়েছে, এখানে ফ্রুটস ছিল, বাট আমার জন্য এইসবই পড়ে রয়েছে এইটুকু। আর হ্যাঁ, মুঝে ব্রেড বাটার দিজিয়ে দো আর অমলেট দিজিয়ে বাস হো জায়গা। এই হোটেলে আমি 3 দিন রয়েছি। 3 দিনে প্রথম দিন শুধুমাত্র ডিনার করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপর তো আর কিচ্ছু করিনি। আর আজকে হোটেলে আমার শেষ দিন, এখান থেকে একটু পরে চেক আউট করবো। আজকে শুধুমাত্র ব্রেকফাস্ট করবো। কাশ্মীরে এসে পুরি চলবে না, আপাতত একটু ওই ইংরেজদের শিখিয়ে দেওয়া খাবার খাই, ব্রেড বাটার। এই চলে এসছে খাবার, 1 কাপ গরম গরম কফি, সেই সঙ্গে 2টো ব্রেড আর অমলেট। চটপট খাবো, খেয়ে তারপরে বেরোবো। কারণ এখন রুমে গিয়ে আমাকে সমস্ত জামা কাপড় গুছিয়ে চেক আউট করতে হবে, কারণ একদম মালপত্র নিয়ে বেরাবো। তারপর আজকে রাত্রে, মানে আজকে শ্রীনগরের রাত্রিবাস হবে হচ্ছে অন্য হোটেলে বা হাউস বোটে। সময় সকাল 11:19 আর শ্রীনগরের টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। সকালবেলায় ঠান্ডা ছিল বেশ, বাট এখন বেলা বাড়তে টেম্পারেচার একটু বেড়েছে, আর আকাশের মেঘ কেটে গিয়ে একটু একটু রোদের দেখা দিয়েছে। সোহেল অপেক্ষা করছে এখানে 9টা থেকে। ছেলেটা এমনই লাজুক, বলেও নি যে আমি এখানে এসে ওয়েট করছি। অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে, আমি বললাম কোথায় ভাই, আসো। বলে আমি তো এখানে আধ ঘন্টার উপরে ওয়েট করছি। মানে তখন থেকে ওয়েট করছি, আমি তখন ঘুমোচ্ছি। খুব তাড়াতাড়ি গুছিয়ে হোটেল থেকে চেক আউট করলাম। তার আগে হোটেলের যারা কর্তৃপক্ষ তারা আবার রুম টুম চেক করে নিল, ওখানে খানিকটা সময় দিতে হয়। খানিকটা দেরি হয়ে গেল, আমাদের গন্তব্য কিন্তু আজকে খুব বেশি দূরে নয়। কারণ যাই আমরা এখান থেকে যাবো আজকে দুধপাত্রি, আর দুধপাত্রি হচ্ছে এখান থেকে ওই 45 কিলোমিটার মতো। শ্রীনগর থেকে দুটো জায়গায় আপনারা যেতে পারবেন, একটা হচ্ছে ইয়াশমার্গ আর একটা হচ্ছে দুধপাত্রি। তো দুটোতেই কিন্তু আপনারা ভালো রকম বরফ পাবেন, একটু অফবিট জায়গা, অত ভিড়ভাড় নেই সোনমার্গ কিংবা গুলমার্গের মতো। আর ছেলেটা লাজুক বলেই আজ অব্দি সিঙ্গেল। তুমি সিঙ্গেল हो ना? शादी वादी हुआ है तुम्हारा? গার্লফ্রেন্ড वगैरह कुछ है? কিছুই নাই, না হয়েছে বিয়ে, না হয়েছে গার্লফ্রেন্ড। আমার দেখো 10 থেকে 15টা গার্লফ্রেন্ড, প্রতিদিন একটা একটা করে বাড়ে। এর জন্য আমাকে একজন সিঙ্গেল আছে, পেছনেও একটা সিঙ্গেল বসে আছে। এই সিঙ্গেল ছেলেদের জন্য আমাকে জোগাড় করতে হবে। ট্রেন গুরু হব, লাভ গুরু হব, কত কিছু করবো ভাই এক জীবনে। এর ইনস্টাগ্রামের আইডিও আছে, একটু ক্রিটিক্যাল, তার জন্যই আর কি এখনো প্রপোজাল পাইনি। মানে ক্রিটিক্যাল আইডি হলে প্রপোজাল পাওয়াটা মুশকিল হয়। আর সেই সাথে বলবো যে আমারও কিন্তু ইনস্টাগ্রামের আইডি আছে, একটু সহজ, ট্রাভেল উইথ কৌশিক। চাইলে আপনারা ফলো করে নিতে পারেন। আর আপনাদের ভালোবাসায়, আপনাদের সহচার্যে এখন আমার দর্শক বন্ধুর সংখ্যা ইনস্টাগ্রামে 55,700 আজকে সকাল পর্যন্ত। আশা করি আমরা এটাতেও একদিন সেঞ্চুরি ছুঁয়ে ফেলবো। আর সেই সাথে অনেক গল্প, অনেক অভিজ্ঞতা সব কিছু জুড়ে যাবে আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। শ্রীনগর থেকে দুধপাত্রি যাওয়ার পথেই পড়ে বড়গ্রাম বা বাডগাম জেলা। বাডগামের উত্তরে বারামুলা এবং শ্রীনগর জেলা, দক্ষিণে পুলওয়ামা এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে পুঞ্চ জেলা। একই সঙ্গে বাডগামে রয়েছে কাশ্মীর উপত্যকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাশ্মীরের সবথেকে বড় রেল স্টেশন। বিশ্বের সবথেকে বড় চিনার গাছ দুধপাত্রি থেকে ইয়শমার্গ, এই সমস্ত টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টই রয়েছে এই বাডগাম জেলাতে। আরও একটা বিখ্যাত জিনিস কাশ্মীরের কানিশাল, যা নেপোলিয়ান থেকে মুঘল সব দরবারেই সমাদৃত হয়েছিল। সেই কানিশাল এই জেলাতেই তৈরি হয়। বেশ বড় জায়গা, এখানেও রেলওয়ে স্টেশন রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। রোদের তীব্রতা বাড়ছে, আর ঠান্ডা অতটাও লাগছে না। আর এখন লেদারের জ্যাকেটটা গায়ে বেশ ভারী মনে হচ্ছে। সকালবেলা যখন পরেছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন একটু অস্বস্তি হচ্ছে, গরম লাগছে। যখন দুধপাত্রি পৌঁছাবো সেখানে আবার প্রচুর বরফ রয়েছে, সেখানে গিয়ে আবার ঠান্ডা লাগবে। মানে ওয়েদার এত চেঞ্জ হয় না, শরীরের উপর মারাত্মক প্রভাব পড়ে, কখনো ঠান্ডা কখনো গরম। এইভাবে যে কতদিন পৃথিবীতে টিকে থাকবো সেটা জানি না। বাদগাম থেকে দুধপাত্রি আরও 30 কিলোমিটার। শহরের ব্যস্ততা ছাড়িয়ে এসে রাস্তার দুই ধারে ঘন সবুজের সমাহার। যদিও এই সময়টায় গাছের সব পাতাই ঝরে গিয়েছে, একই সঙ্গে পাল্টে গিয়েছে আশেপাশের পরিবেশ। দুধপাত্রির আগে এই জায়গাটার নাম হচ্ছে খান সাহিব। এখানে একটা চেকপোস্ট রয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমস্ত পাহাড়, পাহাড়ের মাথায় বরফ। বাডগাম জেলার ছোট্ট একটা শহর খান সাহেব। দোকানপাট, ঘর বাড়ি, বাজার হাট সব কিছুই রয়েছে। এই খান সাহেব পার করার পর থেকেই রাস্তার দুই পাশে বরফের দেখা মিলল। কাশ্মীর বেড়াতে এসে যদি বরফ দেখতে হয়, সব থেকে কাছে মনে এই জায়গাটাই। ওয়েলকাম টু দুধপাত্রি। দেখুন শুধু চারিদিকে কি প্রকৃতি, কি পরিবেশ, কত বড়। গতকালও এখানে স্নোফল হয়েছিল, আজকে স্নোফল হয়নি, কিন্তু গতকালে যে স্নোফল হয়েছিল, যে ফ্রেশ স্নো সব চারিদিকে জমে রয়েছে। ওই দূরে যত পাহাড় রয়েছে না, সমস্ত পাহাড় বরফে ঢাকা। শ্রীনগর থেকে পেহেলগাম প্রায় 90 কিলোমিটার,
কিন্তু পেহেলগাম গিয়েও আপনি কিন্তু এত বরফ চট করে পাবেন না, প্রথমে শুরুর দিকে পাবেন না। আমি আগে দেখিয়েছিলাম পেহেলগামের ব্লগে, দুধপাত্রি এত কাছে, আর সেই কাছে এসে এত বরফ, জাস্ট আনবিলিভেবল। এখনও দুধপাত্রি 7 কিলোমিটার, 7 কিলোমিটার আগেই এত বরফ, তাহলে দুধপাত্রি পৌঁছে না জানি আমরা কত বরফ পাবো। আর ওই যে সকালবেলা রোদ লাগছিল, গরম লাগছিল, আমি বলছিলাম যে লেদারের জ্যাকেট পরে এসেছি, অস্বস্তি হচ্ছে, কখন জ্যাকেটটা খুলবো, পুরো গল্পই পাল্টিয়ে গিয়েছে, পুরো গল্প। টুরিস্টরা এখানে নেমে পড়ে আর কি বরফে ফটোগ্রাফি করছে। এইদিকেও হোটেল রয়েছে, হোমস্টে রয়েছে, রেস্তোরাঁ রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, বেশ জমজমাট জায়গা দুধপাত্রি। বাডগাম থেকে আমরা এলাম, যাচ্ছি দুধপাত্রির পথে। রাস্তার ধারে বেশ কিছু দোকান রয়েছে, দোকানগুলো প্রায় বরফে ঢাকা। জুতো, জ্যাকেট সব কিছু ভাড়া পাওয়া যাচ্ছে। টুরিস্টরা তাদের গাড়ি থামিয়ে জুতো, জ্যাকেট আর কি রেন্টে নিচ্ছেন, আর টুকটাক খাওয়া দাওয়া করছেন সেই সাথে। আমরাও 1 কাপ চাটা খাবো, তারপর আর কি শুরু করবো আমাদের অভিযান। ওয়েলকাম টু দুধপাত্রি, এটাই আজকে আমাদের গন্তব্য। আর এইসব দেখে গাড়ির মধ্যে বসে থাকা যায় না, এত বরফ, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্রকৃতি, শুধু ছটফট করে মনটা, ছটফট করে প্রাণটা, কখন ভাই গাড়ি থেকে নামবো আর বরফে নিজেকে মেলে ধরবো, বরফ নিয়ে খেলা করব। তীরের মতো ছুটে আসছে ঠান্ডা হাওয়া। এরা যেখানে এত বরফ সেখানকার টেম্পারেচার মাইনাস, আর সেখানেই ঠান্ডা। এখানকার বিখ্যাত খাবার মক্কি দি রুটি, সরসোদা শাক, আশেপাশে দোকানে বিক্রি হচ্ছে। দুধপাত্রি ডেভেলপমেন্ট অথরিটি, এখানে এন্ট্রির জন্য পার গাড়ি লাগবে হচ্ছে 75 টাকা। বাট এবার আমাকে গ্লাভস পরতে হবে, হাত বেশিক্ষণ আর বাইরে রাখা যাচ্ছে না। অনুভব হচ্ছে যে হাত আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে ঠান্ডাতে। পুরো দুদিকে বরফে ঢাকা রাস্তা। এই রাস্তাতেও বরফ ছিল, কিন্তু এই রাস্তা আর কি ক্লিয়ার করেছে, যেহেতু আজকে নতুন করে আর স্নোফল হয়নি, সেহেতু গাড়ি অনেকটাই যাবে এইটুকু আশা করা যাচ্ছে। কাশ্মীরের একটা জিনিস ভালো, সব জায়গায় বেশ খাবার দাবার রয়েছে, অন্তত চা কফিটা রয়েছে। শীতকালে একরকম পরিবেশ, চারদিকে বরফে ঢাকা। যখন আপনারা পুজোর সময় আসবেন, এই পুজোর সময় এসেছিলাম, তখন পুরো সবুজে সবুজ, পুরো গ্রিন ভ্যালি, এত সুন্দর ছবি আসবে না, বিশেষ করে ল্যান্ডস্কেপ ছবি ফাটাফাটি। যত আমরা এগোচ্ছি দেখুন রাস্তার ধারে কিন্তু টুকটাক দোকানগুলো বাড়ছে। কিছুদিন আগে পর্যন্ত এই রাস্তায় গাড়ি চলছিল না। পরশুদিন সোহেল ভাই এখানে এসেছিল, এত বরফ ছিল যে গাড়ি এই পর্যন্ত এসেছিল, তারপরে আর গাড়ি যায়নি, এটিভি গাড়ি গিয়েছিল। আজকে রাস্তা অনেকটাই ক্লিয়ার, বরফ টরফ যা আছে রাস্তার দুপাশে, যেহেতু নতুন করে স্নোফল হয়নি সেহেতু রাস্তা ক্লিয়ার আছে। তো আমাদের গাড়ি যতটা সম্ভব যাওয়া যায় ততটা সম্ভবই আমরা যাওয়ার চেষ্টা করব। তারপরে তো বিকল্প কোনো গাড়ির ব্যবস্থা করতে হবে, এটিভি গাড়ি বা স্লেজ গাড়ি বা স্নো বাইক, সেটা জানি না কি ওপরে অপশন রয়েছে, গিয়ে দেখতে পাবো, আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা এর আগে পেহেলগাম দেখেছেন, আপনারা এর আগে গুলমার্গ দেখেছেন, সোনমার্গও দেখেছেন, সত্যি করে বলুন তো আলাদা কিছু বুঝতে পারছেন? সব জায়গার পরিবেশ মনে হচ্ছে না একই রকম, বরফই বরফ। আমি জায়গার নাম যদি উল্টোপাল্টা করে বলে দিতাম তাহলেও হয়তো কেউ বুঝতে পারতো না যে ওটা কোন জায়গা। সব জায়গায় বরফ, সব জায়গায়। অনেক দর্শক বন্ধু বলেন বরফ দেখার জন্য কখন আসবো, একটাই এর উত্তর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস বরফ আসলে পেয়ে যাবেন। দূর থেকে দেখা যাচ্ছে পর্যটকদের বরফে খেলা করছে, যদিও এখানে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। সবার টার্গেট থাকে হচ্ছে গুলমার্গ, সোনমার্গ। বাট অফবিট কাশ্মীর যদি একটু আমরা আসি, যেমন হচ্ছে দুধপাত্রি, যেমন হচ্ছে ইয়সমার্গ, এখানে যে বরফ পাবো তাতে কিন্তু মন ভরে যাবে। এখানে দোকানদার আর কি হাত দিয়ে ডাকছে যে খাওয়া দাওয়া করে যাও ওহে পথিক। আমি তো আজকে ব্লু সানগ্লাস পরেছি, সব কিছুই নীল নীল দেখছি, বরফও নীল, আকাশও নীল, স্বপ্নও নীল। বাকিটা আর বললাম না, চেপে গেলাম। এই জায়গাতে আমরা একটু চাপ খেয়ে গিয়েছি, কারণ বরফ এখন গলছে আর গাড়ি কিন্তু স্কিড করছে। এটাও ইটিওস গাড়ি, এও আর কি এগোতে পারছে না। দুধপাত্রির প্রায় কাছাকাছি পৌঁছে যা বুঝলাম, রাস্তার বরফ এখনও পুরোপুরি গলে যায়নি। কর্মীরা বেলচা দিয়ে বরফ সাফ করছে, না হলে গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা বাড়ে বই কমে না। তবে এই পথে পর্যটক পিঠে নিয়ে পনিগুলো বেশ স্বচ্ছন্দেই চলাফেরা করছে। যদিও দুধপাত্রির রাস্তা খুব বেশি চড়াই নয়, তবুও নিরাপত্তার কথা ভেবেই প্রত্যেকটা টুরিস্ট গাড়ি নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তবেই এই পাহাড়ি পথে চড়াই করছে। এখানে পুলিশ রয়েছে, তারাই আর কি গাড়িকে কন্ট্রোল করছে। এই হচ্ছে দুধপাত্রির ভ্যালি, পনি চালকেরা আস্তে আস্তে ঘিরে ধরছে এসে, ওইদিকে এটিভিও যাচ্ছে। প্রথমটায় ভেবেছিলাম অফবিট লোকেশন বলেই দুধপাত্রিতে হয়তো তেমন ভিড় নেই যতটা ভিড় সোনমার্গ কিংবা গুলমার্গে থাকে। কিন্তু দুধপাত্রির পার্কিং পয়েন্টে এসে আমার এই ধারণা পুরোপুরি পাল্টে গেল। পার্কিং পয়েন্টে গাড়ি থামতেই আমাদের গাড়ি ঘিরে ধরল পনি চালকেরা। এবার একটু শুনে নেওয়া যাক টুরিস্টদের প্রতি পনি চালকদের বক্তব্য। घोड़े का 1500, एक का कितना देर घुमाओगे? 6 पॉइंट घुमाएंगे। टाइम अनलिमिटेड कितना लगाएंगे लगाओ। अनलिमिटेड टाइम 6 पॉइंट, घोड़ा 1500। हाँ। और एटीवी का 2500 रुपए। एटीवी में 2 जाएंगे या 1 जाएंगे? एक का 2500। एक ड्राइवर रहेंगे, हमारा ड्राइवर आपके साथ रहेंगे। আচ্ছা, আগে থেকে এসে এক্সাইটেড হয়ে যাবেন না, অপেক্ষা করবেন, খোঁজখবর নেবেন, জানবেন ঠিকঠাক ভাড়া জেনে যেটা অ্যাকচুয়াল রেট, তবেই কিন্তু আপনারা ঘোরা বা এটিভি করবেন। শুধু এই জায়গাটা বলেই নয়, সব জায়গাতে। একদিকে পনি চালকেরা
অন্যদিকে এটিভি চালক। পুরো জায়গা জুড়ে চলছে ট্যুরিস্টদের সঙ্গে দামাদামি। যদিও সেই মুহূর্তে পনি কিংবা এটিভি থেকে আমার প্রয়োজন ছিল অন্য দুটো জিনিসের। একটা হচ্ছে হিসু করার একটা জায়গা, আর 2 নম্বর হচ্ছে 1 কাপ চা। তো এখানে পাবলিক টয়লেট রয়েছে, মেল ফিমেল সেপারেট টয়লেট রয়েছে, প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন। আর সেই সাথে একটা চায়ের দোকান খুঁজে পেয়েছি যেখানে আমি একটু আমার চা খাওয়ার প্রয়োজনীয়তা মেটাবো, তারপর যাবো ঘুরতে। তার আরও কিছু নেই, বিয়ে থোড়ি করতে যাচ্ছি। গল্প কিছু এরকমই। এখানে হচ্ছে দোকান একটাই রয়েছে, কাস্টমার চারিদিকে প্রচুর রয়েছে, ম্যাগি, চা আর হচ্ছে অমলেট এগুলোই পাওয়া যাচ্ছে। এখানে এরকম কিছু হবে না যে আপনি বলবেন এ ভাই 2টো চা 2টো অমলেট লাগা, এরকম কিছু হবে না। মানে আপনি জায়গায় গিয়ে বসবেন, বসেই থাকবেন। 7 ঘন্টা ধরে আমরা বসেই আছি এখানে এসে। আর কি নিজে খাবার সংগ্রহ করতে হবে এদেরকে বলে 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 বলে, নাহলে আপনার খাবার অন্য কেউ নিয়ে চলে যাবে। জায়গা ভাই কঠিন, দোকানে একটা লোক বেশি। আমার জন্য একটা অমলেট বানাতে দিয়েছিলাম, কে এসে কাকের মতো খুবলি নিয়ে চলে গেল। অনেক অপেক্ষার পরে অমলেট পেলাম। তো রুটি পাউরুটি এদের কাছে কিচ্ছু নেই, অনেক খুঁজলো। আমি বললাম ইঁদুরে যদি খাওয়া টাওয়া পাউরুটি হলো, একাত্রে ইঁদুরে খেয়ে নিচ্ছে সেরকম পাউরুটি আছে কি? কিছুই নাই। তাহলে শুধু অমলেটটা দিন, অমলেটটা খাই পাবো তো গরম গরম। এখন টুরিস্টের ভিড় অনেকটাই কম, সবাই মোটামুটি পৌঁছে গেছে ওখানে। আমরা একটু পরে যাবো, দেখি রেট ফেট যদি একটু কম টম পাওয়া যায়। প্লেন ম্যাগি 60 টাকা, এর মধ্যে এগ আর পেঁয়াজ আর লঙ্কা দিলে সেটা হয়ে যাবে 80 টাকা। আমাদের দেশ প্রযুক্তি কিংবা পরিবেশগত সৌন্দর্য কিন্তু বিদেশে থেকে কোনো অংশে পিছিয়ে নেই, কিন্তু আমাদের দেশের লোকের মানসিকতা আজও সেই আদিম যুগের মধ্যে হয়ে গিয়েছে। দেখুন, চা খেয়েছে, এখানে সব কাপ ফেলেছে, 2 পা হাঁটলেই ডাস্টবিন, এখানে কাপ, ওখানে প্লাস্টিকের বোতল, ওখানে সেই। আকাশে কিন্তু মেঘ ছেয়ে এসছে। আজ যদি একটা স্নোফল পেয়ে যায় তাহলে কিন্তু হ্যাট্রিক হবে। মানে পরপর 3 দিন গুলমার্গ, সোনমার্গ, দুধপাত্রি, পরপর 3 দিনই স্নোফল। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে এসে শুরু হলো বার্গেনিং। দুধপাত্রির যে মেন টুরিস্ট পয়েন্ট, সেখানে যাওয়ার জন্য এটিভি গাড়ি চাইছে 4000 টাকা। 4000 টাকায় দিল্লি থেকে চলে যাবো হচ্ছে কলকাতা AC 2টার রাজধানী এক্সপ্রেস। একটু আগে টিকিট কাটলাম, 4000 একটু বেশি লেগেছে। আর এখান থেকে বরফে 4000 টাকা দিয়ে আমরা ঠিক নয়। যাই হোক, টুরিস্টরা সবাই চলে গেছে মোটামুটি যে যার মতো টাকা পয়সা দিয়ে। আমরা একটু পিছিয়ে পড়েছি সবার থেকে। এটিভি গাড়ি এখন দেখতে পাচ্ছি না, ঘোরা টোরা রয়েছে। তো একটু খুঁজে দেখি এটিভি গাড়ি কোথাও আছে কিনা। এখন টুরিস্ট আবার ঘুরবে এই বেলায়, কারণ এখন বেলা হয়ে গেছে, এখন আর টুরিস্ট আসবে না, এখন সবার ফেরার পালা। খুব সকালে আসলে রেটটা কম থাকে, সকাল যত এগোবে, যত 10টা 11টা বাজবে, তখন টুরিস্টদের ভিড়টা সব থেকে বেশি হয়, তখন আবার রেটটা একদম বেশি থাকে। মানে বার্গেনিং চলে না। আবার যখন 2টো বেজে যায়, 2টোর পর থেকে কিন্তু আবার রেটটা কমতে শুরু করে, তখন টুরিস্ট থাকে না, তখন টুরিস্টদের ফেরার পালা। ধৈর্য হচ্ছে সব থেকে বড় পৃথিবীতে সম্পদ। গাড়ি ছিল না এখানে, যেসব লোকজন ছিল বলছে 4000 5000 করে রেট বলছে। যে গাড়ি এলো, পরপর অনেক গাড়ি এলো, রেট ঠিক করলাম কত, 2500 টাকায়। এই রেটটা ঠিকঠাকই আছে। আমরা গাড়িতে সেট হতেই এটিভি গাড়িও জেট সেট গো হয়ে ছুটে চলল তার গন্তব্যে। এই যে সামনে যে ভ্যালিটা রয়েছে, এটা কিন্তু অন্যান্য সময় পুরো সবুজ হয়ে থাকে, ছবি তোলার জন্য দুর্দান্ত জায়গা এই ভ্যালিটা। এখানেও স্নো বাইক চলছে, এখানেও স্নো বাইক চলছে, স্কি হচ্ছে, ঘোড়ায় করে ঘোরা যাবে। যারা ঘোড়া করে যাচ্ছে তাদের দেখুন, রাস্তা কিন্তু পুরো প্লেন রাস্তা। যখন ওই মাঝে মধ্যে বন্ধ হতো না, তো বন্ধের সময় যখন আমি অফিস যেতাম, তো বলতো যে না গেলেই একদিনের মাইনা কাটা যাবে, তো আমরা 3 জনে এইভাবে বাইকে চাপাচাপি করে যেতাম। মূল গন্তব্যে পৌঁছে কী দৃশ্য দেখব সেটা অনুমান করতে পারি না, কিন্তু এই যে চলার পথে রোমাঞ্চ, 2 দিকে পাইনের ফরেস্ট, পুরো বরফে প্রায় ঢেকে যাওয়া রাস্তা, এটিভির চাকার ঘর্ষণে আগুনের ফুলকির মতো ছুটে আসা বরফকুচি, আর মাঝে মাঝেই গাড়িগুলোর পিছলে যাওয়া, সব মিলিয়ে এই জার্নি বেশ মজার। শ্রীনগর থেকে এত কাছে বরফ এই দুধপাতি ছাড়া কোথাও নেই। কি পরিমাণে বরফ শুধু ভাবুন তো। ঝাড়খণ্ডের গাড়ি ফরচুনার, সেটাও চলে এসছে এখানে। মানে বরফে ফরচুনার চলে যায়, চেনও তো পড়ায়নি ফরচুনারকে। চেন ছাড়াই ফরচুনার চলছে বরফ দিয়ে। কিনলে ফরচুনারই কিনবো, মানে ফরচুনার সোয়াবিন তেলের কথা বলছি, ওটাই কিনবো, ফরচুনার কেনার অকাত নেই। এই গেল রে, 4x4কেও রীতিমতো বেগ পেতে হচ্ছে। কোথায় সোনমার্গ, কোথায় গুলমার্গ, 5 তলা মল পুরোটাই এখন দুধপাত্রি। কি ভিউ ভাই। বাজার থেকে দেরি করে বাড়ি ফিরে বউয়ের সাথে ঝগড়া করা আর এটিভি রাইড করা একই ব্যাপার। হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কি আছিস, কফি নিয়ে আয়। এইখানে গাড়ির নাম্বারটা কিন্তু নোট রেখে দিতে হবে। হ্যাঁ,
কারণ এই গাড়ি কিন্তু যখন ঘুরে আসবে এই গাড়ি আবার আপনাকে নিয়ে যাবে, অন্য গাড়ি কিন্তু নয়। এই জন্য নাম্বারটা নোট করে নেবেন। গত পর্বে আপনারা সোনমার্গ দেখেছিলেন, সেখানে ওই একটুখানি গিয়ে 1500 টাকা নিয়ে যে চিট করছিল না, এখানে কিন্তু 2500 টাকা নিচ্ছে যাওয়া আসা দুজনের, একদম ঠিকই আছে, রাস্তা অনেকটাই। 1 ঘন্টা টাইম দিয়েছে আমাদেরকে, বললো 3:30টার সময় এখানে আসবে। 1 ঘন্টা অনেক। আগে খাবো স্ট্রং কফি, তারপরে যাব নদীর ঘাটি। মানে এইরকম প্রাকৃতিক দুর্যোগপূর্ণ জায়গায় যেখানে মানে দূর দূর পর্যন্ত ফোনের নেটওয়ার্ক নেই, ঠিক আছে, চারিদিকে বরফে ঘেরা, এরকম ঠান্ডা যখন তখন স্নোফল হতে পারে, সেখানে কফি যে পাওয়া যাচ্ছে, চা কফি ম্যাগি, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। দোকানে যিনি আছেন সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, বলছে রাত 10টা অবধি দোকান খোলা। টুরিস্ট এখানে 6টা-7টা পর্যন্ত থাকে। মানে ভাবুন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু এখানকার পরিবেশটা অন্যরকম, গা চমচম হয়ে যাবে। তখন 1 কাপ কফি নিয়ে বসতে হবে। ওফ, কি রোমাঞ্চ, কি রোমাঞ্চ। এরকম একটা ছোট্ট 1 কাপ কফি, দাম হচ্ছে 60 টাকা। মিষ্টি মারাত্মক দিয়েছে, বাট টেস্টটা ঠিকঠাকই আছে। কি বললাম, মেল ফিমেল বিস্কুট নাকি? ও মেল ফিমেল না, ম্যালকিস্ট। বিস্কুট খান, কফি খান, যাই খান, প্যাকেট হয় ডাস্টবিনে ফেলুন। যদি আশেপাশে ডাস্টবিন না থাকে, কাছে রেখে দিন, পরে ফেলে দেবেন, বাট আশেপাশে ফেলবেন না। পাহাড়ি কাকু আমাকে চিনতে পেরেছে, ওরাও কালো আমিও কালো। কোন দিক দিয়ে যাব, কোথায় যে রাস্তা, সবই তো বরফে ঢাকা। তারপরে আবার আজকে ওই গামবুট পরিনি, সাবধানে পা ফেলে ফেলে চলতে হবে। এই যে পায়ে হাঁটা পথ রয়েছে, আমার আগে অনেকে হেঁটে গিয়েছে, তাদের জুতোর গর্ত রয়েছে, ওই গর্তে পা ফেলে ফেলে আর কি হাঁটতে হবে, মানে তাদের পদচিহ্ন অনুসরণ করে বরফ দিয়ে হাঁটবো। রাস্তা দিয়ে এজন্যই হাঁটবো না, কারণ স্কিড করতে পারে। এখান থেকে অনেক জায়গায় কিন্তু ট্রেক হয়, এটা কিন্তু ট্রেকিং স্পট। শীতকালে ট্রেকিং হয় কিনা জানি না, এই বরফের সময় হলেও হতে পারে, যেমন লাদাখে হয় হচ্ছে চাঁদের ট্রেক। নেই মুঝে ঘোড়ে পে ডর লাগতা হয়। আমাকে জিগাইছে যে ঘোড়ায় বসে ছবি তুলবে না, আমার ঘোড়া আর আমার বউ দুজনকেই ভয় লাগে। দুজনের থেকে আমি একটু সেফ ডিস্টেন্স মেনটেন করি। হ্যাঁ, গার্লফ্রেন্ডরা ঠিক আছে, তাদের থেকে আমার চাপ নেই। তুমি কিন্তু এটাকে সিরিয়াস ভেবো না, পলের মা। চলার পথটা কিন্তু খুবই ন্যারো, এই জন্য এখানে ট্রাফিক জ্যাম হচ্ছে, বাট আমাদের গন্তব্য হচ্ছে ওইখানে। আর এই যে লেখা আছে শেলিগঙ্গা রিভার। পা টিপে টিপে হাঁটতে হাঁটতে না সিরিয়াসলি ঘাম বেরিয়ে গেল, পায়ে ব্যথা হয়ে গেল। আর এই যে এক হাতে ক্যামেরা ধরে আছি, ভারী ট্রাইপড ধরে আছি, এই জন্য ছবিটা আপনারা এত ওয়াইড দেখছেন। কৌশিকদা সারাদিন জার্নি করার পরও রাত্রিবেলা 2-2:30 অবধি জেগে জেগে কিন্তু এডিটিং করে, এবং সকালবেলা আবার 6:30 উঠে ট্রাভেল করতে বেরিয়ে পড়ে। তো এই পরিশ্রমটা ডেফিনেটলি একটা বড় ব্যাপার। পরিশ্রমটা সবসময় দরকার, এটা কোনো অহংকার নয়, এটা সত্যি কথা। আমি যখন এর আগে অফিসে সার্ভিস করতাম, তখন প্রচুর কাজ করতাম। তা আমার বউ বলতো, আরে কেন এত তুমি কাজ করো, ওরা দেখো কাজ কম করে ফাঁকি দিয়ে মাইনা পায়, তোমার থেকে ওরা বেশি বেতন পায়, কেন করো? এখন দেখো কাজ করতাম ভালো লাগে। 13 বছর যখন গভর্নমেন্ট সার্ভিস করেছি, 13 বছর মন দিয়ে কাজ করেছি। হ্যাঁ, বেতন অনেক কম পেয়েছি, বাট আজ যখন আমি অনেক বেশি ইনকাম করি, আজও মন দিয়ে কাজ করি। ছোটো থেকে কোনোদিন বসে থাকিনি, কিছু না কিছু কাজের মধ্যে সবসময় ব্যস্ত রেখেছি। আমি যখন আমার রোজগার শুরু করি, মোটামুটি তখন আমার কত 22+ বয়স, তখন আমি মাসে 7,000 টাকা ইনকাম শুরু করেছিলাম। 7,000। ছোটো ছোটো ইচ্ছে যেগুলো থাকতো, একটা কাগজে সব নোট করতাম, নোট করে রেখে দিতাম মানি ব্যাগে। মনে হতো যে একদিন ইচ্ছে পূরণ হবে, এই কিনতে হবে, ওই কিনতে হবে। আমাকে অনেকে বলে যে আপনি কেউ ডেলি ব্লগ দেখান না। আমি সিরিয়াস বলছি, আমি যদি আমার ডেলি ব্লগ লাইভ দেখাই না, অনেকে হাসবে যে বাস্তব জীবনে আপনি এতটাই সিম্পল। ট্রাভেল উইথ কৌশিক এসি ভাবে ট্রাভেল করে সবাইকে দেখানোর জন্য, বাস বাস্তব জীবনের কৌশিক আজও জেনারেল কিংবা পাবলিক বাসে কিন্তু ট্রাভেল করে। টাকা যত ইনকাম হোক, জীবন যেন সিম্পল থাকে, কারণ কোটি টাকাতেও ডাল ভাতের স্বাদ কখনো বদলায় না। যাই হোক, অনেক জ্ঞান দিলাম। জ্ঞান দিতে দিতে দেখুন পৌঁছে গিয়ে নদীর ধারে, পুরো নদী জমে গিয়েছে। মজা আ রহা হ্যায়। ঠিক আছে, এই যে এদের সাহস দেখুন, এই ঠান্ডার মধ্যে মাইনাস টেম্পারেচারে এরা নদীতে নেমে গেছে। এদিকে ভাই সাহেব আমাদের শার্ট খুলে ফেলেছে। কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ क्या हुआ, ये শার্ট खोल लिया। ওদিকে হানিমুন কাপেল একে অপরকে জড়াইয়া ছবি তুলতাছে। আর আমরা দুইজন ছেলে, আমরা নিজেদেরকে জড়ায় ফটো তুলছি। ছেলেদেরকে কোন দিন মেয়েরা পাত্তা দিয়েছে, কোন দিন ছেলেদেরকে মেয়েরা পাত্তা দেয়? পুরো নদী জমে গিয়েছে, শুধু মাঝখানে একটু জায়গা, সেখান দিয়ে কুলকুল ভাবে জল বয়ে চলেছে, সবই বরফ করা জল। চারিদিকে পাহাড়, পাইনে ঘেরা ফরেস্ট, দূর দূর পর্যন্ত বরফ, আর সেই সাথে শুরু হয়েছে স্নোফল। আর কি চাই বাঙালি, আর কি চাই? কি শহর, কি গ্রাম, বছরে অন্তত একবার কাশ্মীর আসতেই হবে। এটাই হোক পেগাম। পুরো বরফে ঢাকা এই ব্রিজটা পার করে এদিকে এলাম, আর এরপরে আসার পর দেখুন এই দিক থেকে ওই দিকটা কত সুন্দর লাগে। টুরিস্ট ওখানে রয়েছে, টুরিস্ট ওই পারে রয়েছে, এই দিকে রয়েছে, আর এই বয়ে যাচ্ছে শেলিগঙ্গা নদী। হালকা হালকা কিন্তু স্নোফল শুরু হয়েছে। আমার ক্যামেরায়, আমার জ্যাকেটে, আমার টুপিতে কিন্তু সেগুলো এসে জমছে। আলটিমেট বরফ দেখাটা যদি আমাদের লক্ষ্য হয়, আর প্রকৃতি যে কতটা সুন্দর সেটা যদি আমাদের দ্রষ্টব্য হয়, সেক্ষেত্রে আপনি সোনমার্গ যান, গুলমার্গ যান, পেহেলগাম যান, কিংবা আপনি কম খরচে দুধপাত্রি আসুন। আমি কম খরচ কথাটা এই জন্যই বলছি যে দেখুন শ্রীনগর থেকে কিন্তু মাত্র 45 কিলোমিটার দূরে, আর আপনি এখানে যা বরফ পেয়ে গেলেন, এরপর যদি সোনমার্গ বা গুলমার্গ নাও যাওয়া হয় কোনো দুঃখ নাই, যদি আমি ফিরেও যাই তাতেও কোনো দুঃখ নাই। এখানে একজন লোকাল গাইডকে জিজ্ঞেস করলাম, ও 2-1টা টুরিস্ট নিয়ে গিয়েছিল, বললো আগে একটা বোর্ড আছে,
এই বোট পর্যন্ত যে খুব নির্জন জায়গা, তো লোকজন নেই এখানে। ভারী স্নোফল শুরু হয়ে গেলে এখান থেকে ফিরে যাওয়াটাই মুশকিল। আর এখানে 1 ঘন্টার মতো সময় রয়েছে, তো চলুন পায়ে পায়ে একটু ঘুরে আসি সামনের দিকে। পরের বছর যদি আমি কাশ্মীরে আসি, শ্রীনগরে আসি, সবার আগে আমি দুধপাত্রি আসবো। দেখুন কি সুন্দর স্নোফল, এদিকে তো স্নোফল হচ্ছে, ওদিকে উপরেও স্নোফল হচ্ছে। আমাদের ড্রাইভার ফোন করেছিল, কি ভাগ্যক্রমে ফোনে নেটওয়ার্কটা চলে এসছে, মানে ওই দিকটা ছিল না, আবার নদী পার করে দিকে এসে নেটওয়ার্ক চলে এসছে। তো বললো যে ভাইয়া আ যাও, স্নোফল हो रहा है, ज़्यादा हो गया तो मतलब গাড়ি নিচে লানে में নিচে যেতে প্রবলেম হবে। তো আর নয়, অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম, প্রচুর ছবি তুললাম, প্রচুর দারুণ দারুণ অভিজ্ঞতা সাক্ষী হলাম। এবার ফিরতে হবে, কারণ ওখানে ওই এটিভির জন্য আমাদের ওয়েট করতে হবে। আর যারা যারা টুরিস্ট ছিল সবাই মোটামুটি চলে গিয়েছে, খুব কম টুরিস্ট এখানে রয়েছে। স্নোফল শুরু হতেই টুরিস্টরা যে যার মতো ফিরতে শুরু করলো, কারণ স্নোফল বেড়ে গেলে এখানে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। ফিরে এসে দেখি স্থানীয় একজন থার গাড়ি নিয়ে এসে রিলস ভিডিও শ্যুট করছে। কেন জানি না এই গাড়িটা যেন একটু বেশি আকর্ষণ করে, ঠিক যেমন আকর্ষণ করতো কোনো এক সময় আমার রয়্যাল এনফিল্ডটা। এরা এখানে গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে রিলস বানাচ্ছিল, লোকাল লোক মাহিন্দ্রা থার নিয়ে এসে। তা বললাম দাদা আমি তো থার ফার বুঝি না, আমি থোর বুঝি, থোরই কিনতে পারবো, তো একটা ছবি তুলতে দেবেন গাড়ির সামনে? বললো হ্যাঁ হ্যাঁ। ইঞ্জিনের উপর বসে একটা ছবি তুললাম, দেখেই সুখ আমাদের। দেখো আমি গাড়ি বলতে একটা বুঝি, সেটা হচ্ছে রেলগাড়ি। ওয়াব 7-এর মতো কোনো গাড়ি আছে কি? ওয়াব 5-এর মতো, ওয়াব 4-এর মতো কোনো গাড়ি আছে? নিশ্চয়ই নাই। WDM এর মতো। বাট একটা ব্যাপার যে ওয়াব 7 বা WAP4 যাই হোক না কেন, গাড়িটাকে কন্ট্রোল করতে পারি কর্মসূত্রে। কিনলে ট্রেন কিনবো, সব জায়গায় নিয়ে যাবো, কাশ্মীর থেকে কন্যাকুমারী ট্রেন নিয়ে যাবো। ওই জায়গা ঠুকে দিয়েছে থার, টোটালি ভালো কাজ করেছো। থার ঠুকে দিয়েছে স্নো বাইককে। বিকাল 4টে বেজে গিয়েছে, সেই সাথে আমাদের এটিভি চলে এসছে, এটিভি বলে ভাইয়া এবার আমরা এখান থেকে রওনা দেবো, কারণ এখানে বেশিক্ষণ থাকাটার ঠিক বলে মনে হচ্ছে না। হেভি মজা হলো, এবার হেভি মজা হলো। দারুন দারুন, এটা দারুন। ভাগ্যিস আমরা কাজাকিস্তান যাইনি। সত্যি কথা, কাজাকিস্তানে হয়তো এটাই পেতাম, কিন্তু কাজাকিস্তানে এত ভ্যারাইটি ছিল না, এরকম সিনিক বিউটি পাওয়া যেত না মেবি। দুধপাত্রি থেকে ফিরে যাওয়ার সময় আমার একটা ব্যক্তিগত অভিমত দিয়ে যাচ্ছি, যারা এখানে এটিভি চালক রয়েছেন না, তারা এত ভালো, যে টাকায় রেট নিয়েছে সেই টাকাতেই এসছে। যেখানে যেখানে বলি দাদা একটু দাঁড়ান ছবি তুলেন, ছবি তুলে দিয়েছে। কোনো রকম রাফ বিহেভিয়ার নেই, আর কোনো রকম স্ক্যামও নেই। এখানে যাবো পয়সা দিন, ওই পয়েন্টে যাবো পয়সা দিন, তা নয়। শুধু বললো যে খুব নম্র স্বরে যে একটু বকশিস কিছু দেবেন, তো আমরা 100 টাকা দিলাম, তো তাতেই খুশি। বলো থ্যাংক ইউ স্যারজি, থ্যাংক ইউ। শীতকালে যারা কাশ্মীর আসছেন, শ্রীনগর আসছেন, প্রথমে আগে খোঁজ নিয়ে নিন যে দুধপাত্রিতে বরফ আছে কিনা। যদি বরফ থাকে, দুধপাত্রি আগে এসে এনজয় করুন, ফাটাফাটি এনজয় হবে, সেই সাথে খরচা অনেক কম। এবং এই প্রোগ্রামটা করার জন্য একটা বেলা যথেষ্ট। সময় বিকাল 5টা, আমরা এটিভি থেকে ফিরে এলাম আমাদের গাড়িতে। এবার এখান থেকে রওনা দেবো হচ্ছে শ্রীনগরের পথে। শ্রীনগরে ফিরে আসার আগে আরও একটা অভিজ্ঞতা অর্জন করা ছিল। স্থানীয় মাক্কে কি রুটি আর সারসুকা শাক, এই দুটো আইটেম এই অঞ্চলে বেশ জনপ্রিয়। মাক্খি কি রুটি সরসো কা শাক, আমি না এটা উচ্চারণটা বুঝতাম না, তখন বলতাম মাক্খি দি রুটি সরসো দা শাক, এরকম একটা উচ্চারণ করতাম। তো উচ্চারণটা তা নয়, আজকে বানানোর সঙ্গে সঙ্গে উচ্চারণটাও শিখলাম। যখন আপনারা দুধপাত্রি যাচ্ছেন, সেই দুধপাত্রি যাওয়ার রাস্তাতে কিন্তু এরকম প্রচুর ছোটো 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 দোকান রয়েছে বরফের মধ্যে, তো সেখানে আর কি বিক্রি হচ্ছে। মকাই হচ্ছে এক ধরনের আটা, সেই আটা থেকেই মাক্কে কি রুটি আর সারসোকা শাক অর্থাৎ সর্ষে শাক, সরসো দা শাক, সর্ষের শাক। আর এরই সঙ্গে রয়েছে পেঁয়াজের চাটনি এবং মিক্স আচার। একটা রুটি, সরসো কা শাক, পেঁয়াজ কা চাটনি, সব মিলিয়ে হচ্ছে এখানে 80 টাকা। এই যে বরফের মধ্যে একটা বেঞ্চ পেতে দিয়ে, যেই বেঞ্চে বসে চা কফি খায় কিংবা ম্যাগি খায় কিংবা মাক্খি কি রুটি খায়, যা খায় তাই ভাই ফাটাফাটি। মানুষ কত কষ্ট করে এখানে, ভাবুন বরফের মধ্যে এই ছোট্ট দোকান, সারাদিন বরফের মধ্যে বসে থাকা, জলের সমস্যা। এই ভদ্রলোক ভদ্রমহিলা ছেলে মেয়েকে আর কি মানুষ করছে এইভাবে দোকান করে। এইটা একটা ভালো দিক যে টুরিস্টরাও আসে, লোকালও আসে, কারণ দুধপাত্রির জায়গাটা এত সুন্দর না, শ্রীনগর থেকে কাছে তো। আর এটা গরমকাল হোক শীতকাল হোক, সবসময় দেয় ফাটাফাটি। দেখছেন কি ভিডিওতে তাড়াতাড়ি লাইক করুন, আর সেই সাথে ট্রেনের টিকিট বুক করুন, চলে আসুন উইন্টার কাশ্মীর। হ্যাশট্যাগ ট্রাভেল উইথ কৌশিক। আমি যদি কোনোদিন আমার ফ্যানদেরকে নিয়ে ট্রিপ করি, গ্রুপ ট্যুর নয় কিন্তু, ফ্যানদেরকে নিয়ে ট্রিপ নিজের খরচে যদি কোনোদিন করতে পারি, করার মতো জায়গায় পৌঁছায়, আমি তাদেরকে নিয়ে উইন্টার কাশ্মীর নিয়ে আসবো। দুধপাত্রি থেকে শ্রীনগর ফিরে আসতে আসতে সন্ধে হয়ে গেল। আজ শ্রীনগরে আমার শেষ রাত, তাই পরিকল্পনা করলাম জমিয়ে খাওয়া দাওয়া করার পর তবেই হোটেলে ফিরবো। বারবিকিউ টুনাইট, মাটন শিক কাবাব, চিকেন তুজ বা চিকেন টিক্কা, পেঁয়াজের চাটনি, রসুনের চাটনি, মূলোর চাটনি, মিক্স ভেজ চাটনি, লঙ্কা ধনিয়া পাতা বাটার দিয়ে চাটনি, সঙ্গে রুটি হচ্ছে ফ্রি। এখানে আপনি যাই খাবেন, তন্দুর আইটেম বা টিক্কা আইটেম, রুটি কিন্তু এখানে ফ্রি থাকবে, রুটি আলাদা করে নিতে হবে না। কাবাবের স্বাদ সব জায়গায় মোটামুটি একই রকম। চিকেন কাবাব, এই তোমার ফেভারিট আইটেম। তন্দুরি চিকেন আমি অর্ডার দিচ্ছি। হ্যাঁ, কাল থেকে আবার সেদ্ধ ভাত চলবে, বাট সপ্তাহে একটা বা দুটো দিন একটু ভালো মন্দ খেলে কিছু ক্ষতি হয় না, মানে ভগবান পাপ দেয় না।
এটা কি চিকেন চৌকির তলা? চিকেন কাশ্মীরি মশলা, চিকেন কাশ্মীরি মশলা, দাও টেস্ট করি। এটা হাফ। যার পা পিছলিয়ে গেছে জীবনে তার তো লেগ বেশি দরকার। টমেটো বেশি আছে এর মধ্যে, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, गोलमरीच কিছু মশলা দিয়ে বানিয়েছে। हम लोगों का तो चिता में जाने की उम्र है, हम इतना खा रहे हैं, तुम्हारा तो शादी भी नहीं हुआ, सिंगल हो, खाना खा लो। যা খাবার দাবার অর্ডার দিয়েছি তিনজনের ঠিকঠাক আছে। এত খাওয়া দাওয়া করে এখানে আমাদের বিল হলো হচ্ছে তিনজনের 1010 টাকা। রাত 9:11 আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সেই সঙ্গে অরিজিৎ সিং এর গান শুনতে এখন যাবো হচ্ছে ডাল লেকের দিকে। কি সুন্দর সাজিয়েছে ডাল লেকের রাস্তাটা, শুধু দেখুন, দারুণ দারুণ। সোহেল আমাদের নামিয়ে দিল ডাল লেকের 7 নম্বর গেটের কাছে। এখান থেকে আমাদের শিকারা রয়েছে, যে শিকারা করে আমরা ট্রান্সফার হবো হচ্ছে আমাদের হাউস বোটে। অনেকটা লেট হয়ে গিয়েছে। ভাইয়া এই শিকারা যাएंगे না? পধারে চলো। ইউটিউবে নতুন ভিডিও টাইটেল শিকারায় শিকারি। হাউস বোটের সব ভালো, একটাই সমস্যা কি বলুন তো, শীতকালে রাত্রে খুব ঠান্ডা লাগে। ডাল লেকের ভেতরে রয়েছে প্রচুর কালো জল, প্রচুর শ্যাওলা, আর সেই সাথে আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে। কি রয়েছে সেটা আপনারা কমেন্টস করে বলবেন, দেখি আপনারা কত আমার ব্লগ দেখেন। শিকারা আমাদের নামিয়ে দিল সেই হাউস বোটের সামনে যেখানে আজ আমাদের রাত্রিবাস। মালিক, ও মালিক, মালিক কোথায় হাউস বোটের? মালিক। বার কয়েক ডেকে সারা না পাওয়ার পর দরজা ঠেলে নিজেরাই ভেতরে ঢুকে পড়লাম, কারণ এই হাউস বোট আমার খুব চেনা। চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। হিটিং চার্জেস এক্সট্রা, মর্নিং 3 আওয়ার্স, ইভিনিং 3 আওয়ার্স, 600 অনলি। সেই ডাইনিং, সেই ঝাড়বাতি সব কিছু একই রয়েছে, সব কিছু চেনা, শুধু ঘরটাই মনে হয় আলাদা। এটা হচ্ছে এখানে রুম নাম্বার 1। যেটা সবচেয়ে বেশি দরকার আমার সেটা হচ্ছে হিটারটা। ভাইয়া হিটার অন कर दीजिए, হ্যাঁ বাস আর কিছু নেই চাই हमें। এই যে হিটারটা রয়েছে না, এর ভেতরে কিন্তু গ্যাসের সিলিন্ডার থাকে, এলপিজি সিলিন্ডার। আগে সিলিন্ডারটা ভেতরেই থাকতো, এবার থেকে দেখছি সে সিলিন্ডারকে বাইরে রেখেছে, মানে সিলিন্ডারটা বাইরে। কারণ এমনিতে হাউস বোটের কাঠের, আর যদি কোনো কারণে গ্যাস ফ্যাস বাস্ট করে তখন ডাল লেকের জলে রাত্রে ঝাঁপ মারতে হবে। ভাই মোজা শুকিয়ে যা, ভাই মোজা শুকিয়ে যা। ছোটোবেলায় তো বাড়িতে এসি ছিল না, যখন বাড়িতে প্রথম ফ্রিজ এলো তখন কি করতাম, ওই একটু গরম লাগতো, ফ্রিজের দরজাটা খুলে একটু হাওয়াটা নিতাম। ফ্রিজ মানে তখন আমাদের কাছে বিশাল ব্যাপার আর কি, তখন তো এসি আসেনি। ডাল লেগে তো ভীষণ ঠান্ডা আশেপাশে, এই জায়গাটা ফাঁকা জায়গা বলে ঠান্ডা বেশি, গ্যাস চালিত হিটার। তো এখানে নিজেকে ছেঁকছি আর সেই ফ্রিজের কথা মনে করছি। হাউস বোটে আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই, জাস্ট একটা রাত এখানে কাটানো এবং কালকে সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দেওয়া। হাউস বোটের যে প্যাকেজটা হয় সেই প্যাকেজের মধ্যে কিন্তু সেটা শুরু হয় হচ্ছে ডিনার দিয়ে শুরু আর ব্রেকফাস্ট দিয়ে শেষ। এটা হচ্ছে এক রাতের প্যাকেজ। এবার যদি কেউ দিনের বেলা থাকে সেক্ষেত্রে খরচটা আলাদা হবে বা সেক্ষেত্রে প্যাকেজ আলাদা হবে। তুই কি খেয়েছিস? ডমিনোজ। কত টাকা দাম নিয়েছে? 700 টাকা দিয়ে তুই ডমিনোজের পিজা খেয়েছিস? হ্যাঁ, তোর এইটুকু পেটে 700 টাকার পিজা আটলো? তুই খেয়েছিস না, তোর মাও খেয়েছে? কি পিজা ছিল, কি পিজা? এই কদিন ধরে পাহাড় বরফ দেখতে দেখতে যাদের মনে হচ্ছে ওফ ট্রেন ব্লগ কবে আসবে, তাদেরকে বলবো জাস্ট দিল থামকার बैठिए, ট্রেন ব্লগ আসবে। এর পরবর্তী তার পরবর্তী পর্বে, মানে পরপর ট্রেন ব্লগ আসবে এখন। সো সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, লাভ ইউ।